একাত্তরের গল্পগুলো যখন আওয়ামী লীগের লোকজন বলে দেখবেন খালি কান্দে। 71 সালে আমার 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, 71 সালে আমার এটা হচ্ছে। বিজয়ী জাতি কোনোদিন মৃত সোলজারদের সংখ্যা কাউন্ট করে নাকি? যুদ্ধের পরে কি হয়? ওরা শহীদ হয়ে গেছে, বীর দাফন কাফন করে পতাকা নিয়ে আগায় যেতে হয়। আই এম প্রাউড অফ দ্য সোলজার স্যাক্রিফাইস। বিজয়ী জাতি কোনোদিন বিজয় নিয়ে কান্নাকাটি করে, এইটা আওয়ামী লীগ ছাড়া আর কোনো জায়গায় আমরা দেখি নাই। এবং দেখবেন যে 71 নিয়ে খালি আওয়ামী লীগ কান্নাকাটি করে, ভাই ভাই, কারণ ও তো যুদ্ধ করে না, ও তো চোর। ও তো ওর মধ্যে হীনমন্যতা কাজ করে। ও কলকাতায় গিয়া সোনাগাছি আর ধর্মতলায় তো খাট কাঁপায়া যুদ্ধ করছে। আওয়ামী লীগ তো অস্ত্র ধরে যুদ্ধ করে নাই। আপনারা এম এ মোহাইমেন আওয়ামী লীগের এমএলএ ছিল 70-এর নির্বাচনে, তার লেখা বই পড়বেন, ঢাকা, আগরতলা, মুজিবনগর। ক্যাটাগরিকলি বলছে জহির রাহানের মারলো কেন? বেচারা সাংবাদিক ছিল, যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে। কারণ হলো এই আওয়ামী যে সোনাগাছির মুক্তিযোদ্ধাদের জীবন তিনি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে। উনি বলছিলেন ফাঁস করে দিব এটা, যদি আমার ভাইরে আমি খুঁজে না পাই, শহীদুল্লাহ কাসারে যদি খুঁজে না পাই, তোর সব আকাম কুকাম সব ফাঁস করে দেব। এবং 30 তারিখ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল, এবং সেই দিন সকালে তাকে গুম করা হয়েছে। এবং এখনো দেখেন এই যে মবের লড়াই, এই যে দেখেন মানে বয়ানের রাজনীতিটা বোঝা কত জরুরি। প্রতিদিন আমরা যারা প্রায় টকশোতে যাই, আমাদেরকে দেখবেন হুদাই মব নিয়ে প্রশ্ন করে। কিসের মব হয়েছে বাংলাদেশে? গত আওয়ামী লীগের 16 বছরে কোনো মাসে যা হয়েছে, এই 1 বছর 14 মাসেও তা হয়নি। কিন্তু টকশোতে প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যানেলে এনে আমাদের প্রেজেন্টারদের সাথে আমাদের চিলাচিলি করা লাগে, আমার উপর ইম্পোজ করা হয় যে আপনি তো আসলে খারাপ লোক। মানে হুদাই ভাই আমি খারাপ লোক কি করলাম? তাকে উল্টা প্রশ্ন করতেছি না, ভাই আপনি কবে ভালো মানুষ ছিলেন? এই জন্য টিভিতে 2-1 প্রেজেন্টারকে আমি গিয়ে বলছি, ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন, আমি কিন্তু আপনাকে পেশা না বানায়া স্টুডিও ছাড়বো না। ভেরি ক্লিয়ার। এই জন্য অনেক প্রেজেন্টার আমার চোখের দিকে তাকায় বলে, ভাই আপনারা দেখলে ভয় লাগে। আমি এটা তো খুব ভালো খবর। এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক, তাই না? শুধু আমার টকশোর প্রেজেন্টার আমারে ভয় পাইলে হবে না, হাদিরে ভয় পাইলে হবে না। এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে, কলকাতা পর্যন্ত পাইতে হবে। আমি এখানে চোখ ডাঙালি দিলে যেন ওর আত্মা কাইপা যায়, এরকম হইতে হবে, না হলে এই দেশ স্বাধীন থাকবে না। বাম লড়াই, বাংলাদেশের ডমিনেন্ট কিছু ন্যারেটিভ আছে দেখবেন যে পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি ভুল ছিল। বাংলাদেশে বামরা কন্টিনিউয়াসলি এই কথাটা বলে। তাকে পরবর্তী প্রশ্নটা কেউ করে না যে পাকিস্তান না হইলে স্বাধীন বাংলাদেশটা কিভাবে হইতো, এইটার প্রসেসটা একটু বলেন। মানে আমি যদি বাংলার অধিকাংশ জনগণ 47-এ মুসলমান না হইতো, তাহলে এই বাংলাকে হিস্টোরিক্যাল বাংলা থেকে ভাগ হইতো কিনা? বাংলা বিভক্ত হইতো? তারা পুরোটা মিলে ভারতের অংশ হইতো। তাহলে ভারতের অংশ হইলে আপনি স্বাধীন বাংলাদেশ কিভাবে হইতেন? বাংলাকে স্বাধীন করবার জন্য তখন তো একটা প্রজেক্ট ছিল। সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসুরা তো চেষ্টা করেছে। শরৎচন্দ্র বসু, তারপরে কিরণ শঙ্কর রায়, সোহরাওয়ার্দী, এরা সবাই তো, আবুল হাশেম, এরা তো সবাই অবিভক্ত বাংলা করতে চাইছে। তারা তো সবাই মিলে জিন্নার কাছেও গেছে। জিন্না বলছে আমার কোনো আপত্তি নাই, আপনারা যদি একসাথে রাষ্ট্র থাকেন আমার কোনো আপত্তি নাই। তবে জিন্না সোহরাওয়ার্দী সাহেবকে এটাও বলে দিছে, এই রাষ্ট্র আপনারা বানাইলেও স্বাধীন রাখতে পারবেন না, আপনাদের খায়া ফেলবে ভারত। আর যখন শরৎচন্দ্র বসু গেছে আপনার কংগ্রেসের নেতাদের কাছে, তারা কি বলছে? বলছে না, এরকম রাষ্ট্র হবে না, বাংলা ভাগ করে দিব। তাহলে যারা এই বয়ানটা কায়েম করলো বাংলাদেশে, এবং বাংলাদেশে বলা হয় যে ভারত বিভক্তির জন্য দায়ী হলো জিন্না, দেখবেন এই ধরনের কথা বলে। ভারত কেন বিভক্ত হয়েছে এর জন্য দায় হইলো মুসলিম লীগের। একদম এক্স্যাক্টলি অপোজিট ঐতিহাসিক রিয়েলিটি। বরং জিন্না চাইছে ক্যাবিনেট মিশন প্ল্যানের পরে যে এই রকম প্ল্যানে আমার কোনো আপত্তি নাই, এবং 3 পক্ষের সামনে, কংগ্রেস নেতা এবং ব্রিটিশদের সামনে উনি 46-এ পাকিস্তানের ম্যাপ ছেড়ে ফেলাই দিছে। যে আপনারা যদি, এখন তো ওই আলোচনা ঢুকতে পারবো না, ক্যাবিনেট মিশন প্ল্যান ABC যে মডেলে তখন রাষ্ট্র একটা ফেডারেশন করার প্ল্যান করা হয়েছিল আমেরিকার মডেলে, এবং সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। প্রেসিডেন্ট এক ধর্ম থেকে হবে, প্রাইম মিনিস্টার এক ধর্ম থেকে হবে, স্পিকার এক জায়গা থেকে হবে, এবং এটা রোটেট করবে। এই প্রকল্প তো জিন্না মেনে নিয়েছে, মুসলিম মেনে নিয়েছে। নেহেরু রুমের ভিতরে মিটিংয়ে মেনে নিছে, বাইরে এসে প্রেস কনফারেন্সে বলছে যে আমি এই পরিকল্পনার সাথে একমত না। তাহলে ভারত বিভক্তটা কে করলো? ধর্মের ভিত্তিতে এই দেশটাকে তো কংগ্রেস ভাগ করেছে, মুসলিম লীগ করে নাই, জিন্না করে নাই। তাহলে অথচ দেখেন পুরো ন্যারেটিভটা কি চাপায় দিছে আমাদের উপরে, যে এই দ্বিজাতি তত্ত্বের উপরে পাকিস্তান বানানো ভুল সিদ্ধান্ত, মুসলিম লীগ জিন্নার কারণে এই সাম্প্রদায়িক রাজনীতি তৈরি হয়েছে। এই বক্তব্যটা হিস্টোরিক্যালি চালায় দিয়েছে, এবং এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে এইটাকে কাউন্টার করা, চ্যালেঞ্জ করা কোনো চেষ্টাই আমরা দেখলাম না। তাহলে চেষ্টা না করার মধ্য দিয়ে আপনি কি করেছেন? কংগ্রেসের যে ন্যারেটিভ, কংগ্রেসের বক্তব্যটা যেটা আমরা আমাদের মুখ থেকে এখন বানায় করতেছি, তাহলে কংগ্রেসের বয়ান যদি আপনারও বয়ান হয়, তাহলে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র কিভাবে থাকে? এটা সাথে একটা যায় না তো, মানে একটা তো হিস্টোরিক্যালি একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে। কিন্তু এই কন্ট্রাডিকশনগুলো এই পলিটিক্সকে আমাদের এখানে এস্টাবলিশ করেছে বামপন্থীরা, সিপিবি পার্টিকুলারলি।
এবং সিপিবি কখনোই বাংলাদেশের রাজনীতি করে নাই। এই কমিউনিস্ট পার্টি ঐতিহাসিকভাবেই খুবই লো কোয়ালিটির পার্টি, কিন্তু এগুলো আপনারা যদি সিপিবির পলিটিক্সটা পড়েন, এরা কেউই মার্কসের লিটারেচার পড়ে নাই। এরা মার্কসের তাফসির যেগুলো কলকাতায় করছে, ওই তাফসিরটা এখানে পড়ছে, এবং ওই তাফসিরগুলো কারা করছে? ব্রাহ্মণরা করছে, জমিদাররা করছে। অতএব ব্রাহ্মণের যে জাতপাতের ভিউ, তার যে অখান ভারত, বিজেপির রাজনীতির যে টানেল ভিউ, তার যে সুপিরিয়রিটি, তার যে জমিনদারি সিস্টেম, কলোনিয়াল মডেলকে, ব্রিটিশদেরকে দেবদূত বানানো, মুসলমানদেরকে, মোঘল এম্পায়ারকে অপর বানানোর যে রাজনীতি, সেই টানেল দিয়ে সে মার্কসের তাফসির করছে, এবং এটা মুসলমানের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে এগুলো।